আমার স্বামী বেশিরভাগ সময় শহরে ব্যবসার কাজে থাকতেন। স্বামীর বাড়িতে আমি আর আমার শ্বশুর আব্বা থাকতেন, আর কেউ নেই। আমি এত বিশাল বাড়িতে থাকতে ভয় পেতাম। আমি একদিন আমার স্বামী নরেনকে বললাম, তুমি আমাকে তোমার সাথে শহরে নিয়ে চলো, আমি এ বাড়িতে একা থাকতে পারবো না। কিন্তু নরেন বলল, তুমি চলে গেলে আমার বাবাকে কে দেখাশোনা করবে? এটা তো ঠিকই বলেছে। আসলে তো বাড়িতে আর কেউ নাই। আমার শ্বশুর আব্বাকে দেখে মনে হয় না যে সে এক ছেলের পিতা। অল্প বয়সেই আমার শাশুড়ি মা চলে গেলেন। আমার শ্বশুর আব্বার দেখতে 25 বছরের মতো মনে হয়। একদিন আমার স্বামী নরেন বাড়িতে ছিল না। সে কিছুদিনের জন্য শহরে গেলেন। কিন্তু সেদিন শ্বশুর আব্বা আমাকে, বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবার মূল ঘটনাটি শুরু করি। আমার নাম জয়া। বিয়ের সময় বয়স ছিল 20। আর এখন 2 বছর কেটে গেছে এই বাড়িতে এসেছে আমার স্বামী নরেন, একজন ব্যস্ত ব্যবসায়ী। প্রায় তাকে শহরের প্রান্ত থেকে ও প্রান্তে ছুটতে হয়। বাড়িতে থাকেন আমার শ্বশুর, একজন নিরুত্তর স্বভাবের মানুষ। বয়স 40-এর কাছাকাছি হলেও চেহারা দেখে তা বোঝার উপায় নেই। শাশুড়ি মারা গেছেন বহু আগে। তাই নারীসঙ্গ বলতে আমি একাই। শুরুর দিকে ভীষণ অস্বস্তি লাগত। এই বিশাল বাড়িতে শুধু আমি, শ্বশুর আর এক রাশ নীরবতা। মাঝামাঝি স্বামীকে বলতাম এভাবে একা একা ভয় করে। ওর উত্তর হতো, বাড়িতে বাবা আছেন, তিনি তো আছেন তোমার খেয়াল রাখার জন্য। প্রথমে কথাটা আশ্বাসের মতো মনে হলেও সময়ের সঙ্গে অদ্ভুত কিছু আচরণ চোখে পড়তে লাগল। কখনো চুপচাপ বারান্তে আমাকে দেখতে থাকা, কখনো দরকার ছাড়াই ঘরে এসে উপস্থিত হওয়া। আমি জিজ্ঞেস করলে হেসে বলতেন, তুমি তো আমার মেয়ের মতো, তোমার ঘরে আসতে কি অনুমতি লাগে? এসব কথা চুপ থেকে যেতাম, কিন্তু মনে এক অজানা সন্দেহ জমে থাকত। একদিন নরেন জানাল, কয়েকদিন বাইরে থাকতে হবে। চুপচাপ শুনে নিলাম, কারণ জানতাম কিছু বলেও লাভ নেই। এবার বাড়িতে শুধু আমি আর শ্বশুর। নরেন চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন নীরব হয়ে গেল। প্রতি কদমে একাকিত্ব আর শূন্যতা জেগে বসেছিল। সন্ধ্যায় বারান্দায় চুপচাপ বসেছিলেন শ্বশুরমশাই। দেখে মনে হলো পুরনো স্মৃতিতে ডুবে আছেন। রাতে ঘুমোতে গিয়েছি, হঠাৎ দরজার ওপার থেকে ডাক এল, জয়া, দরজাটা একটু খোলো, তোমার সাথে কিছু কথা আছে। ঘুম জড়ানো গলায় বললাম, বাবা সকালে বলবেন। এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু গলার স্বরে কঠোরতা। দরজা খুলবে নাকি আমি খোলার ব্যবস্থা করব? মুহূর্তে মনটা কেঁপে উঠল। ধীরে ধীরে দরজা খুললাম। তিনি একটু থমকে দাঁড়িয়ে নিচু গলায় বললেন, তোমার চোখে ভয় কেন? আমি তো তোমার আপনজন। বাবা। আমি চুপ করে রইলাম, কিন্তু বুঝতে পারলাম আজ রাতটা যেন এক নতুন কিছু নিয়ে এসেছে, যেটা শুধু জানার আগ্রহ তৈরি করে, ভয় নয়। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা শ্বশুর আব্বার চোখ দেখে বুঝলাম যেন অনেক স্মৃতির ভার বয়ে নিয়ে এসেছেন, কিন্তু মুখে কিছুই বলছেন না। আমি জিজ্ঞেস করলাম, বাবা, এত রাতে কি দরকার ছিল? উনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার কাছে অচেনা কেউ না জয়া। জানো, তোমার মধ্যে আমি প্রায়ই তোমার শাশুড়িকে দেখি, তার মুখ, তার শান্ত স্বভাবের ছায়া আজ তোমার মধ্যে খুঁজে পাই। কথাটা শুনে আমার মনে হঠাৎ কেমন যেন এক বিষণ্ণ ভালো লাগা মনে হলো, কিন্তু একই সাথে একরকম কৌতূহল জেগে উঠল। শাশুড়ি মা কেমন ছিলেন? আমি শান্ত গলায় বললাম, আপনার স্ত্রী মানে শাশুড়ি মা কেমন ছিলেন? শ্বশুর আব্বা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মেঝেতে বসে পড়লেন। বললেন, সে ছিল এই বাড়ির আলো, শান্ত স্বভাবের, সবসময় হাসি খুশি থাকত। কিন্তু সময় তাকে কেড়ে নিল। তার চোখ যেন ভিজে উঠেছিল। আমি যেন এক গভীর বেদনার গল্পের শুরুতে এসে দাঁড়িয়েছি। শ্বশুর আব্বার মুখে শাশুড়ি মায়ের কথা শুনে মনে হচ্ছিল তিনি যেন হারিয়ে গেছেন কোনো পুরনো দিনের শান্ত স্মৃতির গভীরে। আমি চুপচাপ বসে রইলাম। ওনার চোখে মুখে এক ধরনের শূন্যতা দেখতে পেলাম। হঠাৎ উনি বললেন, জয়া, তুমি কি জানো প্রিয়জনের অভাব মানুষ কিভাবে প্রতিদিন বুঝতে পারে? আমি মাথা নিচু করে থাকলাম, কারণ এই অনুভূতির গভীরতা আমার অজানা ছিল। তখন তিনি হঠাৎ বললেন, চলো তোমাকে আজ একটা জিনিস দেখাই যা কাউকে কখনো দেখায়নি। আমি দ্বিধায় পড়েও উঠে দাঁড়ালাম। উনি আমাকে নিয়ে গেলেন বাড়ির পুরনো একটি ঘরে, যেটা সব সময় বন্ধ থাকত। ঘরের দরজা খুলতেই দেখা গেল ভেতরে শাশুড়ি মায়ের ব্যবহার করা কিছু পুরনো জিনিস, কাপড়, হাতে লেখা বই, ছবি, যেন এক স্নিগ্ধ স্মৃতির জগৎ সেখানে অপেক্ষা করছে। আর ঠিক তখনই বুঝলাম এই মানুষটা শুধু একজন শ্বশুর নন, তিনি একজন গভীর ভালোবাসার স্মৃতির ওকে ধরে রাখা মানুষ। ঘরটার ভেতর ঢুকতেই দেখলাম দেয়ালে শাশুড়ি মায়ের ছবি, একটা মায়াবী মুখ,
যার মধ্যে আমি এক শান্ত প্রতিচ্ছবি দেখতে পেলাম। এক কোণে রাখা কাঠের সিন্দুক খুলে শ্বশুর আব্বা বের করলেন কিছু পুরনো চিঠি। কাগজের রং সামান্য মলিন হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনও স্পষ্ট। উনি বললেন, এই চিঠিগুলো ও আমাকে বিয়ের পর লিখেছিল। প্রতিদিন না হলেও প্রায় আজও আমি এগুলো পড়ি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ এত বছর পরেও তার চোখে সেই একই গভীর শ্রদ্ধা। হঠাৎ তিনি একটা চিঠি আমার দিকে এগিয়ে দিলেন। বললেন, তুমি বর, এটা আজ আমি চাই কেউ জানুক আমি ওকে কতটা শ্রদ্ধা করতাম। আমি চিঠিটা পড়তে শুরু করলাম, আর প্রতিটি লাইনে শাশুড়ি মায়ের স্নিগ্ধ ব্যক্তিত্ব যেন আমার চোখের সামনে ভেসে উঠল। সেই মুহূর্তে আমার মনে হলো এই মানুষটার প্রতি আমার ধারণা একটু একটু করে বদলে যাচ্ছে। যে মানুষটাকে আমি সন্দেহ করতাম, তার মনের ভেতরে এতটা গভীর কিছু লুকিয়ে আছে আমি জানতাম না। চিঠিটা শেষ করে আমি চুপচাপ বসে রইলাম। প্রতিটি শব্দে যে ভালোবাসা আর শ্রদ্ধাবোধ ছিল তা আমার মনকে জেগে তুলল। তখন শ্বশুর আব্বা আমার দিকে তাকিয়ে বললেন, জয়া, আমি জানি তুমি এই বাড়িতে এখনো নতুন সবকিছুর সাথে মানিয়ে নিতে তোমার সময় লাগছে। আমি মাথা নিচু করে বললাম, বাবা, আপনি যা দেখালেন এবং বললেন তাতে বুঝলাম আপনি জীবনে অমূল্য কিছু হারিয়েছেন। তিনি মৃদু হেসে বললেন, তুমি এই বাড়িতে আসার পর আমার মনে হলো এই শূন্য বাড়িটা আবার একটুখানি প্রাণ ফিরে পেয়েছে। তোমার মধ্যে তোমার শাশুড়ির মতোই একটা স্নিগ্ধতা আছে। কথাটা শুনে আমি কিছুটা সংকুচিত হলাম। বললাম, বাবা, দয়া করে এমনভাবে বলবেন না। আমি আপনার পুত্রবধূ, আর আপনি তো নিজেই বলেন আমি আপনার মেয়ের মতো শ্বশুর আব্বা। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি দুঃখিত মা, আমার কথাটা হয়তো ভুল শোনাল। আমি শুধু বলতে চেয়েছি এই বাড়িতে আবার আগের মতো শান্তি ফিরে এসেছে। শ্বশুর আব্বাসী শেষ কথাগুলো আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। আমি নিজের ঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করে ভাবছিলাম এই মানুষটা তার একাকিত্ব আর স্মৃতিগুলো নিয়ে কতটা একা। সকালটা স্বাভাবিকভাবেই শুরু হলো। আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর তিনি বারান্দায় বসে চা খাচ্ছিলেন। দুপুরে খাওয়ার সময় উনি পরিবারের নানা বিষয় নিয়ে কথা বললেন। যেন গত রাতের গভীরতা আমাদের মধ্যে এক নতুন শহর সম্পর্ক তৈরি করে দিয়েছে। নরেন বাড়িতে না থাকায় যে শূন্যতা ছিল তা যেন ধীরে ধীরে কমে আসছিল। সপ্তাহ পেরিয়ে গেল, প্রতিদিনের কাজকর্ম, বাড়ির ছোট ছোট দায়িত্ব, সবকিছুই আগের মতোই চলছিল। কিন্তু আমার মনে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও মায়া জন্মেছিল। একদিন বিকেলে আমি লক্ষ্য করলাম শ্বশুর আব্বা আমাকে খুবই সাধারণভাবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, যেন তিনি সত্যিই আমাকে তার মেয়ের জায়গায় দেখছেন। আমি অবাক হলাম না, কারণ হয়তো তাই সেই দিন রাতে যখন আমি ঘুমানোর জন্য ঘরে শুয়েছিলাম তখন দরজা হালকা টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি তিনি দাঁড়িয়ে আছেন। তার মুখে ছিল এক ধরনের বিষণ্ণতা। আমি বললাম, আব্বা, আপনি এত রাতে সব ঠিক আছে? তিনি ম্লান হেসে বললেন, মা, আমার আজ ঘুম আসছে না। তোমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে। ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ কথা বললে যদি মনটা হালকা হয়। আমার জীবনের গল্প শোনার মতো আর কেউ নেই। আমি বললাম, বাবা, যিনি চলে গেছেন তার জন্য কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু নিজের শরীরেরও তো যত্ন নিতে হবে। এখন বিশ্রাম করুন, কাল কথা হবে। আমি জানতাম তার মনের ভেতরটা এক দাব একা। শ্বশুর আব্বা যেন আরও নিঃশব্দ হয়ে গেছেন। কথা বলতে চাইলেও তার মনের ভেতরের কষ্টগুলো হয়তো তাকে বলতে দিচ্ছিল না। এক সন্ধ্যায় আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, যখন শ্বশুর আব্বাস সেখানে এলেন। তিনি আগের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন না, বরং ধীরে ধীরে এগিয়ে এসে রান্নাঘরের এক কোণে বসলেন। আমি তাকিয়ে দেখি তার চোখে সেই পুরনো কাঠিন্যটা নেই। শ্বশুর আব্বা চোখ বেয়ে পানি পড়ছিল। আমি বললাম, বাবা, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন, বৌমা, তুমি যখন এই বাড়িতে ছিলে না তখন তোমার শাশুড়ির স্মৃতিগুলো মুছে গিয়েছিল। কিন্তু কেন জানি তুমি এ বাড়িতে আসার পর তোমার কাজের মধ্যে, তোমার শান্ত স্বভাবের মধ্যে আমি বারবার ওকে খুঁজে পাই। ওর স্মৃতি যখন চোখে ভাসে তখন নিজেকে সামলাতে পারি না। শ্বশুর আব্বা যখন শাশুড়ি মায়ের কথা বলতেন তখন আমার প্রথমে একটু অস্বস্তি হলেও এখন তার কষ্টটা আমি বুঝতে পারছিলাম। আমি তাকে বললাম, যান, রাত হয়েছে, এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি আমার রুম গিয়ে শুয়ে রইলাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। শ্বশুরের চোখের জল আর তার একাকিত্ব আমার মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। এই বিশাল বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ, দুজনেই নিজের মতো করে একা। পরদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ শ্বশুর আব্বা এসে আমাকে ডাকলেন। জয়া, নরেন ফোন করেছিল, ও তোমার কথা জিজ্ঞেস করছিল।
তোমার এখানে একা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তার প্রশ্নে আমি কিছুটা অবাক হলাম, কারণ তিনি আমার সুবিধায় অসুবিধার কথা এতটা মন দিয়ে ভাবছেন। আমি ধীরে ধীরে বললাম, না বাবা, তেমন কোনো অসুবিধা নেই, তবে মাঝে মাঝে বাড়ির জন্য মন খারাপ করে, এই আর কি। নরেন যদি জানে আমি তার বাবাকে একা রেখে বাপের বাড়ি চলে গেছি তাহলে সে মন খারাপ করবে, তাই কথা খুলে বললাম না। শ্বশুর আব্বা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানি এই বাড়িতে আমি ছাড়া তোমার কথা বলার মতো কেউ নেই, তোমার স্বামী বাইরে থাকে। একদিন সকালে যখন আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম, শ্বশুর আব্বা এসে আমাকে ডাকলেন। আমি জানতাম তিনি কিছু একটা বলতে চান, কিন্তু তার প্রতি আমার আগের সেই অজানা ভয়টা এখন আর ছিল না। আমি তার দিকে তাকালাম। শ্বশুর আব্বা রান্নাঘরের এক পাশে ফুলে বসে শান্ত গলায় বললেন, জয়া, আমি একটা কথা ভাবছিলাম, নরেন ফিরতে এখনো দেরি আছে, তুমি সারাদিন একা একা থাকো, তোমার ভালোর জন্যই বলছি, তুমি চাইলে দিনের বেলা তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারো, আমি চাই তুমিও ভালো থাকো মা। আমি জানতাম শ্বশুর আব্বা আমার ভালো চাইতেন, তবে তার কথায় যে গহীন প্রশ্ন রয়ে গেছে তা আমাকে গভীরভাবে ভাবায়। একদিন দুপুরে যখন আমি জানালার পাশে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম, তিনি এসে দাঁড়ালেন। সেই মুহূর্তে আমি ঠিকই বুঝতে পারলাম তার মন কিছু একটা বলতে চাইছে, কিন্তু সেটা কি? শ্বশুর আব্বা একটু থেমে বললেন, জয়া, কখনো কখনো নিজের কষ্টগুলো মানুষের সাথে শেয়ার করতে হয়, তাতে দুঃখ কষ্ট অনেকটা হালকা হয়ে যায়, আর কষ্টগুলো মনের ভেতরে রাখলে তা আরও বেড়ে যায়। এই বাড়ির সবকিছু আমি একা সামলাচ্ছি, আর তোমার দিকে তাকিয়ে মনে হয় তুমি আমার মেয়ে না হলেও তুমি আমার মেয়ে। আর আমার মনে হচ্ছে তুমি এ বাড়িতে ভালো নেই, কারণ তোমার মুখ দেখলে বোঝা যায় তুমি এ বাড়িতে ভালো নেই। আমি জানি তুমি কেন ভালো নেই। কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে সময় মাথায় অসংখ্য প্রশ্ন বিট করছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। আমি শ্বশুর আব্বার চোখে অদ্ভুত কিছু দেখছিলাম যা আমাকে আবার নতুনভাবে ভাবতে বাধ্য করছিল। দিনযাপন চলছিল। একদিন বিকেলে রোদে আমি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম, তখন শ্বশুর আসলেন। হঠাৎ তিনি বললেন, মা, আমার শরীরটা ভালো না। আমি বললাম, কি হয়েছে আপনার? তিনি বললেন, প্রচণ্ড মাথা ব্যথা। আমি বললাম, ওষুধ খান। শ্বশুর আব্বা বললেন, ঠিক আছে, তুমি রাতে আমার ঘরে এসে ওষুধগুলো দিয়ে যেও। একদিন রাতে যখন আমি নিজের ঘরে বসেছিলাম, শ্বশুর আব্বা দরজায় কনক করলেন, জয়া, তুমি ঘুমাচ্ছ না? তিনি বললেন। আমি বললাম, না, একটু ঘরের কাজ করছিলাম। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, তুমি একটু ঘরের বারান্দায় আসবে। আমি কিছুটা চুপ করে রইলাম, কারণ তার সাথে আমি বেশি একটা কথা বলতে চাইতাম না। তারপর কোনো কথার নিঃসঙ্গতা কাটিয়ে উঠে আমি বললাম, হ্যাঁ বাবা, আমি আসছি। তারপর বাবার সাথে বারান্দায় বসে গল্প করছিলাম। তিনি বলতে লাগলেন, আজ থেকে 6 মাস হয়ে গেল নরেন বাড়িতে নেই। শ্বশুর আব্বার সাথে যখন বারান্দায় বসে গল্প করছিলাম, তখন তিনি বললেন, জানো বৌমা, তুমি এ বাড়িতে আসার পর আমার এখন আর একা মনে হয় না। তোমার শাশুড়ি মাকে হারানোর যে কষ্ট আমার ছিল সেটা এখন আর নেই। আসলে তুমি একজন ভালো মায়ের ভালো সন্তান। তুমি যেভাবে বাড়ির খেয়াল রাখছো, এখনকার যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আমি বললাম, বাবা, তুমি দোয়া করো আমি যেন সারা জীবন তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের সেবা যত্ন করতে পারি, কারণ বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি সবকিছু, আর আমি চাই বাকি জীবনটা আমার এ বাড়িতেই কেটে যায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।